নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ আমার একটি ছোট গল্প চন্দন গাছ পড়ে শোনাচ্ছি। এই গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল সানন্দা পত্রিকায়। পরে আমার এই গল্প সংকলন এবং অরণ্যকথায় সংকলিত হয়েছে। চন্দন গাছ। রবিবার মানে বিথির ছুটির দিন নয়, সুদীপের অন্যরকম। রবিবার তার একটাই কাজ, সারা সপ্তাহের বাজার করে আনে। সে কাজটা করতেও কম গড়িমসি করে। 3 বার চা খেয়ে উঠে তারপর বাজার যাবে। বেলা করে ঘুম থেকে উঠবে, আয়েশ করে বসে চা, সঙ্গে খবরের কাগজ। অন্যদিন একখানা খবরের কাগজ কোনো ক্রমে পাতা উল্টে পড়ার সময় পায়। রবিবার 3খানা খবরের কাগজ। নিজে পড়ে শান্তি নেই, বিথিকেও ডেকে ডেকে শোনাবে। বিথির আজকাল খবর শুনতে ইচ্ছেই করে না। খবরের কাগজ পড়লে মনে হয় পৃথিবীর অবস্থা আর প্রকৃতিস্থ নয়। মানুষের সংখ্যা এত বেশি, গাদাগাদি, ঠাসাঠাসি ভিড়, কারো প্রাণে শান্তি নেই। মানুষ এত ক্ষেপে উঠেছে কেন কে জানে। দিকে দিকে মানুষ ক্ষেপে উঠেছে। এই গরিব দেশের কথা না হয় ছেড়েই দাও, বড় লোক দেশের ধনী লোকগুলোর প্রাণেও সুখ নেই। রেসিজমের শিকার কত তাজা প্রাণ। বিদেশে পড়তে গিয়ে সোনার ছেলেগুলো যখন তখন মারা পড়ছে। সেই সঙ্গে আছে অন্তর্বিবাহ, অন্তর্কলহ, যুদ্ধ, লাঠি সোটা, তীরধনুক, ছুরি, চাকু, বোমা, বন্দুক, ধর্মঘট, অবরোধ, ঘেরাও, কাঁদানে গ্যাস, গুলিগোলা, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। মন খারাপ হয়ে যায়। রবিবার বিতির নিঃশ্বাস ফেলার সময় থাকে না। রান্নায় স্পেশাল মেনু, জলখাবারে লুচি তরকারি, দুপুরে পাঁঠার মাংস, খেয়ে উঠতে বেলা 2-2:30। তাছাড়া সারা সপ্তাহে রান্নার জোগাড় করে রাখে। মিক্সিতে মশলা পিষে রাখা, বাঁধাকপি কেটে রাখা, পালং শাক কুচিয়ে রাখা, অন্য দিনগুলোয় যাতে তাড়াতাড়ি রান্না করা যায়। টুকিটাকি 1000টা কাজ। সুদীপ বলে, প্রতি রবিবার আমাদের বাড়ি বিশ্ব পরিষ্কার দিবস পালন হয়। খুব রাগ করে। একটা ছুটির দিন একটু বেনিয়মে চললে হয় না? ঘড়ি ধরে ঝুল ঝাড়ো, গাদা গাদা কাপড় কাচো, বিছানার চাদর বদলাও, আলমারি গোছাও, কাগজপত্র ফাইলে সাজাও। একঘেয়ে লাগে না তোমার? একঘেয়ে লাগলেই হবে। এক রবিবার একটু আয়েশ করলেই পরের রবিবার খাটুনি বেড়ে যায়। দুপুরের খাবার খেয়ে উঠতে বেলা 2:30-3টে, তারপর একটু আরামের ঘুম। এই রবিবারটাই যা দুপুরে ঘুমোবার বিলাসিতা করা যায়। সেই সঙ্গে আছে ফোন করার কাজটাও। টুকুনের সঙ্গে রোজ কথা হয় ঠিকই, কিন্তু সারাদিন কলেজ করে এসে সে তখন ক্লান্ত। রবিবার 1 ঘন্টা ধরে ছেলের সঙ্গে কথা বলে বিথি। টুকুনও এই সময়টা মায়ের সঙ্গে কথা বলার জন্য বসে থাকে। এই তো কটা বছর, তারপর চাকরিতে ঢুকে গেলে মায়ের জন্যে কি আর এত সময় থাকবে ছেলে? মাকে ফোন করে অন্তত 8 ঘন্টা কথা বলে। কোনো কোনো দিন সেসব কথার ধারায় 1 ঘন্টাও কেটে যায়। সারা সপ্তাহ ধরে জমিয়ে রাখে মা। আহা, বাবা নেই আর কাকেই বা বলে। একলা একলা কথা জমানোর ভার তো কম নয়। তারপর শাশুড়ি মা, তারও এক অবস্থা। সারা সপ্তাহের কথার ভার নামিয়ে দেওয়া। এদিকে নিজে আজকাল কানে ভালো শুনতে পান না, তবু আন্দাজেই বিথির প্রশ্নগুলো শুনে ফেলেন। 3 বোন, 2 ননদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জরুরি কলগুলো সপ্তাহভর জমিয়ে রাখা আছে। হরেক কোম্পানির টেলিমার্কেটিং, সপ্তাহের মাঝে ফোন এলেই কোনো কথা না শুনে রবিবার কল করতে বলেছে যাদের, এখন 8 মিনিটের জন্য হলেও সাড়া দিতে হবে না? খুব রাগ করে সুদীপ। ফোনের জন্য এত সময় নষ্ট। ফোন করা নিয়ে ওর একটা সহজ হিসেব আছে। যদি কারো দরকার থাকে সে নিজের গরজেই তোমাকে কল করবে। শুধু শুধু লোকজনকে কল করে কথা বলার কোনো দরকার নেই। আর খোঁজ খবর নেওয়া, সে নিয়েও তার সহজ হিসেব। কোনো খবর নেই মানেই ভালো খবর। অকারণ দুশ্চিন্তা করার কোনো মানেই নেই। বললেই হবে, সম্পর্কের একটা দায়িত্ব নেই। নতুন চাকরি নিয়ে অন্য শহরে এসেছে সুদীপ। এখন ফোনই যোগাযোগের উপায়। 2 বাড়িতে 2 মা রবিবারের অপেক্ষায় বসে থাকে। ছেলের সঙ্গে ওই একটা দিন প্রাণ খুলে কথা। সে নিয়ে অবশ্য সুদীপের আপত্তি নেই, কিন্তু সব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার খবর নিতে হবে কেন? কে তোমার রোজ রোজ খবর নিচ্ছে? সম্পর্কের দায় কি তোমার একার? সুদীপ তর্ক করে। আগে আগে অনেক তর্ক করেছে বিথিও, আজকাল আর ভালো লাগে না। গীতা মাসিমা একলা বৃদ্ধাশ্রমে, ফোন পেলে আর কথা শেষ হয় না তার। বিথির ফোন পেলেই বলেন, তোমার ফোন এলে মনে হয় আমিও বেঁচে আছি।
এই যে তেলেঙ্গানা নিয়ে কেন্দ্র সরকার নরম হতেই দিকে দিকে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথাছাড়া দিয়েছে। তেজপুরে পরপর 2 দিন বাজারের মধ্যে ব্লাস্ট হলো। সোমার খবর নেবে না বিথি? ফোন পেয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে সোমা। জানিস দিদি, যেখানটায় ব্লাস্ট হয়েছে সেখানেই সোহামকে নিয়ে দাঁড়িয়েছিলাম আমি তার 8 ঘন্টা আগেই। যদি ওই সময় ব্লাস্টটা হতো। রিসেশনের বাজারে মিলিদির বরের অমন চমৎকার চাকরিটা চলে গেল। কত কাণ্ড করে মুম্বাইতে একটা চাকরি পেয়েছে। মেয়ের স্কুল ছাড়িয়ে ছেলেকে কলেজের হোস্টেলে রেখে মিলিদিরা ব্যাঙ্গালোরের পাট উঠিয়ে মুম্বাই গিয়ে থিতু হয়েছে। খোঁজ খবর নিতে হবে না? না হয় যাক তুতো দিদি, তুতো ভাই বোনেরা দূরে থাকলেই কি আর পর হয়ে যায়? সুদীপ বুঝবে না কেন ফোনের জন্য সময় দেওয়াটাও জরুরি। একলা বকুলদি, মেয়েটা বিয়ে করে জেদ করে চলে গেছে। রাগে দুঃখে বকুলদির বর মেয়ে জামাইয়ের সঙ্গে সম্পর্কই চুকিয়ে দিয়েছে। বকুলদি কেঁদে কেঁদে সারা। বিথির ফোন পেলে বলে, ভাগ্যিস তুই আছিস বিথি, দুটো কথা বলে মনের শান্তি পাই। শ্বশুরমশাই বলতেন, মেজ বৌমা চন্দন গাছের মতো, কাছে থাকলেই সুন্দর গন্ধ, আত্মীয়তার সুগন্ধ। আত্মার কাছে থাকলে তবেই তো আত্মীয়। কজন তা জানে? মেজ বৌমা আমার বাগানের চন্দন গাছ। শ্বশুরমশাই অচিন পথের পথিক হয়েছেন 10 বছর, তবু কথাটা বুকের মধ্যে সোনার কৌটো করে জমিয়ে রেখেছে বিধি। স্নেহ করে বলতেন তা বোঝে, চাইলেই কি চন্দন গাছের মতো হওয়া যায়? আত্মীয়তার সুগন্ধ, ভারী সুন্দর কথা। সবাই যদি কথাটা মনে রাখত। বিয়ে হয়ে এসে এই বাবাকে দেখেই তো শিখেছিল বিথি আত্মীয়তার সুগন্ধ কাকে বলে। বাপ সোহাগী মেয়ে বলতে যা বোঝায়, বিথি ছিল ঠিক সেই রকম। বিয়ের সময় এবাড়ির বাবা বলেছিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন বেয়াই মশাই, মেজ বৌমা আমারও মেয়ে, মেয়ের মতো নয়, মেয়েই। সেই কথাটা বিথি বুকের মধ্যে দিয়ে জেনেছে। যতদিন বেঁচে ছিলেন 2 হাতে আগলে রেখেছেন বিথিকে। সজ্জন, সচ্চরিত্র, নিপাট ভালো মানুষ। 6 ভাই বোনের দায়িত্ব নিয়েছিলেন মাত্র 10 বছর বয়সে। আগেকার দিনে যেমন হতো, বাড়ির দায়িত্ববান বড় ছেলেটি, শ্বশুরমশাইও তার ব্যতিক্রম নন। বাবা মা ভাই বোনেদের দেশের বাড়ি থেকে তুলে এনে থিতু হলেন নিজের কাজের জায়গায়। ভাই বোনেরা তখন লেখাপড়া করছে। তাদের বড় করা, কারো চাকরি কারো ব্যবসায় সহায় হওয়া নিঃশব্দে করেছেন। জীবনের নিয়ম মেনেই পরবর্তী জীবনে সেই ভাই বোনেরা পাশে দাঁড়ায়নি, তবু অটল থেকেছেন বিশ্বাসে। আমি আমার কাজ করেছি, যা করেছি নিজের জন্য করেছি, ওরা সবাই যে আমার নিজের। বিয়ের পর দিদি শাশুড়ির কাছে গল্প শুনেছে বিথি। আমার বড় ছেলে কেমন জানো, যেদিকে জল পড়ে সেই দিকে ছাতি ধরে। সংসারে যেমন হয়, অনেক আঘাত পেয়েছেন ভাই বোনেদের কাছ থেকে, তবু শান্ত স্থিরতায় সব আঘাত ধারণ করতেন বাবা। বিথিকেও বলতেন, সম্পর্কের দায় নয়, সম্পর্কের সুগন্ধে আমার বিশ্বাস। একথা নিয়ে তর্ক হয় অনেক, সত্যিই হয়। শাশুড়ি মা রাগ করেন, সুগন্ধ না ছাই, সম্পর্ক মানেই দেওয়া নেওয়ার হিসেব। শ্বশুরমশায়ের স্থির বিশ্বাসের বদল হয়নি। যতদিন বেঁচে ছিলেন সত্যি সবসময় আত্মীয়তার সুগন্ধে ভরে থাকতেন। ভাগ্যিস সময় মতো চলে গিয়েছেন, নইলে বাবার বিশ্বাসে যে কত বড় আঘাত লাগতো। নিজের ছেলের জীবনে এই অঘটন বাবা সহ্য করতে পারতেন না। ভাবনাটা এলেই বুকের মধ্যে ভারী হয়ে আসে বিধির। কে ভেবেছিল এমন হবে? 14 বছরের বিবাহিত জীবনের মায়া কাটানো এতই সহজ? বিয়ে হয়ে এসে ভাই পেয়েছিল বিথি, সুদীপের ভাই সুজন। বিথির বিয়ের 5 বছর পর সুজনের বিয়ে। মেয়ে পছন্দ করেছিলেন শ্বশুরমশাই নিজে। বড় বৌমা আর মেজ বৌমা এসে তার মেয়ে হয়ে বুক জুড়ে বসেছে। খুব বিশ্বাস ছিল নিজের পছন্দের উপর। একটা ভুল হয়েছে যে এবার, তা বিয়ের পর থেকেই বোঝা যাচ্ছিল। বড় যাও বলতেন, সুজনের বউ কিন্তু শ্বশুরবাড়িকে নিজের মনে করতে পারেনি। বাবা মুখে কিছু বলেননি, মনে মনে হয়তো ভাবতেন সময় দিলে সব ঠিক হয়ে যাবে। চাকরির সূত্রে মুম্বাইতে থাকতো সুজন। বিয়ের পর থেকে বাড়ি আসতো না। সংসারের সবার কাছ থেকে সুজনকে সরিয়ে নিয়েছিল মৌসুমি। মা চোখের জল ফেলতেন, আমার ছেলেটাকে পর করে দিল। বাবা ছোট বৌমাকে আড়াল করতেন, পরের বাড়ির মেয়েকে দোষ দিও না, ছেলে নিজে না চাইলে কেউ তাকে পর করতে পারে না। বিথিকে বলতেন,
ছোট বৌমা নতুন এসেছেন, তাকে এ বাড়ির একজন করে নিতে পারিনি, সে আমার অক্ষমতা। বড় যা বলতেন, কিছুতেই কিছু হবে না, ও আমাদের নিজের মনে করে না। পরপর 2 মেয়ে হলো সুজনের। সুজন বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল। বাবার সামান্য পেনশনে সংসার চলে না তখন। যা দাম জিনিসপত্রের, ছেলেদের টাকায় সংসার চালানোর তেলটুকু মসৃণ রাখতে হতো। মা দুঃখ করতেন, বড়দা আর সুদীপও রাগারাগি করত, কাকারাও কথা শোনাতেন। বাবা কোনোদিন একটা কথাও বলেননি। একান্তে বিথিকে বলতেন, ছেলেদের হাত থেকে টাকা নিতে আমার লজ্জা করে বৌমা, আর যে ছেলে নিজের বাপ মার প্রয়োজনের কথা মনে রাখে না, তার কাছ থেকে টাকা নেওয়া। সুজন যে অনিচ্ছে সত্ত্বেও টাকা পাঠায় না, এই ভালো। বড্ড আত্মসম্মান বোধ। মানিয়ে নিয়েছিল সবাই। বিথিও বলতো, ওরা নিজেরা ভালো থাকুক, তাহলেই হবে। আহা সুজন প্রথম প্রথম কম ছটফট করেছে, আর কেউ না জানুক। বিথি তো জানে সুজনের মানিয়ে নেওয়ার কষ্টের কথা। মাথার ওপর 2 দাদা, অমন বটগাছের মতো বাবা। সুজন কোনোদিন সংসারের জটিলতা নিয়ে ভেবেছে নাকি? কেন এমন হয় বৌদি? স্বার্থপরতা জীবনের নিয়ম। কখনো বলতো, তুমি আর বড় বৌদি ওকে বোঝাও না বৌদি, তোমরাও তো পরের বাড়ি থেকে এসেছো। বলতো, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, সব জায়গায় মেয়েদের দুঃখের কথা। ছেলেদের মানিয়ে নেবার কষ্টের কথা নেই। ছেলেদের তো চোখের জল ফেলাও বারণ, না বৌদি? আহা সুজন, বৌদি বৌদি বৌদি। বিয়ের আগে পর্যন্ত বৌদির সঙ্গে যত কথা। বড় যা সংসারে তেমন জড়াতেন না, তার বাপের বাড়ির দিকে খুব টান। একমাত্র মেয়ে, বছরের বেশিরভাগটাই বাপের বাড়িতে থাকতেন। দেওরদের সঙ্গে তেমন জোরালো বাঁধন হয়নি। বিথির বিয়ের পর সব অন্যরকম। সুজন একাধারে ভাই, বন্ধু সব। বৌদি বলতে অজ্ঞান। খুঁটিনাটি গল্প করার অভ্যেস। বৌদিকে সব বলা চাই। খাবার টেবিলে বসে এঁটো হাতে গল্প করতে করতে রাত হয়ে যেত। বাবাও কোনো দিন সে আড্ডায় সামিল হতেন। মৌসুমীর সেটা নিয়েও আপত্তি ছিল। মেজ বৌদিকে নিয়ে এত আদিক্ষেতা কিসের? ওদিকে বাপ মা সর্বক্ষণ মেজ বৌমা করছে, ননদরা বৌমনি বৌমনি করছে। কেন, আমি কি বাড়ির বউ নই? তোমারই মা এত বৌদি বৌদি কেন? কই বড় বৌদিকে নিয়ে তো এত আদিক্ষেতা করো না। বিশ্রী ইঙ্গিত, কুৎসিত কটাক্ষ, নানান সংসারে দেওর বৌদির কেচ্ছা কেলেঙ্কারির গল্প শোনানো। লজ্জায় ঘেন্নায় সুজনের সঙ্গে যোগাযোগ রাখেনি বিথি। সুজনও সরে গেছিল, নিঃশব্দে, নির্জনে। ভাইদের সঙ্গেও সম্পর্ক রাখেনি। বাবা সব জানতেন না, কিন্তু কিছু আন্দাজ করতেন অবশ্যই। তাই তো শেষের দিনগুলোয় অমন চুপচাপ হয়ে গেছিলেন। এত করেও বিয়েটা টিকল না। 14 বছরের বিবাহিত জীবন ছেড়ে, সুজনকে ছেড়ে আলাদা হয়েছে মৌসুমী। আইন মেনেই নাবালিকা মেয়েরা মায়ের কাস্টাডিতে। আইন মেনেই মাসে একবারের বেশি মেয়েদের চোখে দেখারও উপায় নেই সুজনের। 14 বছরের বিবাহিত সম্পর্কের কোনো টানই নেই, কে জানে। এত বছর পরে সুদীপের সঙ্গে যোগাযোগ করেছে সুজন। ডিভোর্স, মোকদ্দমা, আইনি মারপ্যাচ, উকিলের সঙ্গে কথাবার্তা, কোর্টের কাজকর্ম, একা এত সব পারে? কত বছর পর বাড়ি এলো সুজন। মুম্বাইয়ের চাকরি ছেড়ে আরও দূরে বিদেশে চলে যাচ্ছে। যাবার আগে একবার সবার সঙ্গে দেখা করতে আসা। বাবার ছবির সামনে বসে রইল কতক্ষণ। মা জড়িয়ে ধরে কাঁদলেন। মুখ দেখে কিছু বোঝার উপায় নেই, তবু বড় বৌদিরও মনে হলো সুজন একজন হেরে যাওয়া মানুষ। হেরে যাওয়াই তো। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনাদানা সব লিখিয়ে নিয়েছে মৌসুমী। দেশের আইনে মেয়েদের এখন অনেক সুবিধে। 498-এর ভয় দেখিয়ে সব আদায় করা যায়। মাসে মাসে মোটা টাকা মাসোহারা দিয়ে যেতে হবে, যতদিন না মেয়েরা সাবালিকা হচ্ছে। মেয়েদের চোখে দেখতে না পেলেও বাবা হিসেবে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। বড়দা একান্তে বললেন, ওর এখন দূরে কোথাও চলে যাওয়াই ভালো, নিজেকে সামলে নিতে পারবে। ননদরাও বললেন, এই ভালো হলো, অন্তত ভাইটা বাঁচল তো। অশান্তিতে সুজনের কি চেহারা হয়েছে দেখেছিস? অশান্তি বলে অশান্তি, রোজ ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, অশ্রাব্য গালাগাল। লজ্জা করতো বৌদি, মেয়েগুলো সব শুনছে।
পাশাপাশি ফ্ল্যাটের লোকজন শুনছে। বলতে বলতে কেঁপে উঠেছিল সুজন। সোনাইটা 13 বছরের হয়েছে, কোথায় ওকে ঠিক ঠিক গাইড করব? এখন এই বয়সে তার মায়ের চরিত্র শোধরাতে হবে। ছি ছি, কী যে লজ্জা বৌদি। 14 বছরের বিবাহিত জীবন থেকে মুক্তি চেয়েছে মৌসুমী সত্যিকারের ভালোবাসার খোঁজ পেয়ে। চরিত্র নিয়ে বাজে কথা বললেই হবে? সুজন হিংসুটে, ঝগড়ুটে, ইনসেনসিটিভ। সত্যিকারের ভালোবাসা কাকে বলে ও কী করে জানবে? তবু তো মৌসুমী সেই সুজনের মেয়েদের দায়িত্ব অস্বীকার করেনি। মেয়েদের নাম করে মাসে মাসে মোটা টাকা পাওয়ার কথাটা নিন্দুকদের বানানো। সুজনের উকিল যতই মেয়েদের কাস্টাডির জন্য লড়াই করুক, মেয়েরা সুজনের দু চোখের মণি। মেয়েদের কাছে না পেলেই তো সবচেয়ে বড় শাস্তি সুজনের। তা মৌসুমীর চেয়ে ভালো কে জানে? 14 বছর ধরে ওই শয়তানকে নিয়ে ঘর করেনি? বদমাস লোকটাকে শিক্ষা দিতে হবে না? শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলেছিল বিথি। কি লজ্জা! সমাজে ভদ্রলোকরা বড্ড অসহায়। ভাগ্যিস বাবা নেই আর। মেন্টাল টর্চারের অভিযোগে অভিযুক্ত সুজনকে রোজ কোর্টে যেতে হচ্ছে তখন। শ্বশুরবাড়ির সবাইকে উচিত শিক্ষা দিতে মৌসুমী বদ্ধপরিকর। 2 বিবাহিত ননদ, দেওর, 2 জা, ভাসুর, এমনকি বুড়ো শাশুড়ি মাকে পর্যন্ত রেহাই দেয়নি। কতগুলো দিন থানা, পুলিশ, কত অশান্তি, জলের মতো টাকা পয়সা খরচ। শেষ পর্যন্ত মোকদ্দমায় হেরে গিয়ে সুজনকে মুম্বাইয়ের বাড়ি, গাড়ি, সোনাদানা সব লিখে দিতে হয়েছে। সুজন নাকি মৌসুমীর ওপর অমানবিক অত্যাচার করেছে, তার খেসারত। বাড়ির লোকের ওপরে অবশ্য কোনো আঁচ আসতে দেয়নি সুজন। প্রমাণের অভাবে পুলিশ একদিন হাত গুটিয়ে নিল। ততদিনে লোকলজ্জার আর কিচ্ছু বাকি নেই। লজ্জায়, ক্ষোভে, রাগে বাড়ির সবাই মৌসুমীকে অভিশাপ দিয়েছে। মেয়ে দুটোর সঙ্গে যোগাযোগই রইল না। আহা, এই বাড়িরই মেয়ে তো তারা। শাশুড়িমা বলেছিলেন, অনেক স্বার্থপর দেখেছি, ছোট বৌমার মতো দুটি দেখলাম না। মা হয়ে এমন কাজ করতে পারলো? শুধু নিজের সুখ দেখলো। বড় বৌদি বলেছিলেন, মেয়ে দুটোকে পর্যন্ত বাবার থেকে দূর করে দিল, এত নিষ্ঠুর। তারপর তো সুজন চলেই গেল। সামলে নিতে পেরেছে কিনা কে জানে, তবে আপাতত শান্ত স্থিরতায় আছে। প্রতি রবিবার ফোন করে আজকাল। অনেকক্ষণ কথা বলে। কাজের জায়গার নানা গল্প, নতুন দেশের গল্প, নতুন লোকজনের গল্প। আগে মুম্বাই পর্বের কথা বলতো না, যেন জীবনে ওই পর্বটা ছিলই না। আজকাল কথায় কথায় সেসব গল্পও করে। মাঝে মাঝে বলে, বেশ আছি বৌদি, যা হয়েছে তাই হবার ছিল, নইলে আমার দিক থেকে তো কোনো ত্রুটি ছিল না। বিয়ের পর নিজের সবটুকু দিয়েছিলাম, তুমি তো জানো। এই বেশ আছি, ভালোই হয়েছে, সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, সব মায়া না বৌদি? এই ভালো হয়েছে। একটা মানুষের জীবনে কী বা লাগে, কতটুকুই বা লাগে, শুধু শুধু জটিল করি আমরা। কত গল্প করে সেই আগের মতো। মৌসুমীকে নিয়ে সংসার শুরুর দিনগুলোর গল্প, দুজন মিলে রান্না করার কথা, নুনে পোড়া তরকারি আর শক্ত রুটির গল্প, বেড়ানোর গল্প, ওদের ক্যাম্পাসের দুর্গাপুজোর গল্প, মৌসুমীর জন্মদিনে দেওয়া সারপ্রাইজ পার্টির গল্প, 2 মেয়ের ছোটোবেলার গল্প, মুম্বাইয়ের ফ্ল্যাটের বারান্দা বাগানের গল্প। আগে ভবিষ্যতের কথা বলতো না, যেন সব স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে। আজকাল তাও বলছে। মেয়েদের কথা বলার সময় শুধু চুপ করে যায়। কত বড় হলো সোনাই রূপাই, কে জানে? আমাকে মনে আছে কি না কে জানে? ব্যাস এইটুকুই। আহা সুজন, 2 বছর কেটে গেছে, মানিয়ে নিতে তো হবেই। শোবার ঘরের বিছানার চাদর বদলাচ্ছিল বিথি। কোথায় কোথায় মনটা ঘুরে এলো। তরকারি চাপিয়ে টুকুনকে ফোনটা করবে। রান্নাঘরের দিকে তাড়াতাড়ি পা বাড়ালো। হঠাৎ ফোনটা বেজে উঠল। টুকুনই বুঝি, মায়ের দেরি দেখে নিজেই ফোন করেছে। না, টুকুন নয় তো, অচেনা নম্বর। তাহলে বোধহয় সুজন, ওর অনেকগুলো ফোনের নম্বর আছে। ফোন তুলে সাড়া দিয়েই বিথি স্থির। কেমন আছো মেজদি ভাই? মৌসুমী। এতদিন পর। কি মেজদি ভাই, চিনতে পারলে না? একেবারে ভুলে গেছো আমাকে? নিজেদের বাড়ির মেয়ে দুটোকেও ভুলে গেছো? পলকে বিথির স্নায়ু টান টান।
আবার অভিযোগের ডালি খুলে বসবে মৌসুমি? আবার? নিরস গলায় বলল, মেয়ে দুটো যে এবারই তা তোমার মনে আছে দেখে ভালো লাগলো। বলো কেন ফোন করেছো? আবার কি করলো সুজন? মেজদি ভাই আমার উপর রাগ করে আছে জানি, কিন্তু বিশ্বাস করো আজ আমি কোনো মতলব নিয়ে ফোন করিনি তোমায়। ডিভোর্সের পর কয়েকবার ফোন করেছিল মৌসুমি, প্রত্যেকবারই নতুন দাবি নিয়ে, সুজনের সম্পর্কে নতুন অভিযোগ নিয়ে। বড় ননদ একবার তাকে মুখের ওপরে মতলববাজ বলেছিলেন, সেটা মনে রেখেছে। বিথি সতর্ক হলো, চেনা সুর চেনা স্টাইল। সুজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে না বোধহয়, তাই বিথিকে দিয়ে সুজনকে চাপ দেওয়া। কদিন আগেই বলেছে সুজন সোনাইয়ের জন্মদিনে ফোন করেছিল। মৌসুমি বলেছে মেয়েদের খরচ বাড়ছে, মাসে মাসে টাকা চাই, সুজন যদি ভালোই না পাঠায় উকিলের নোটিশ পাঠাবে। শুধু টাকা আর টাকা। আমি ক্লান্ত হয়ে গেছি বৌদি, এখন তো সব চুকে বুকে গেছে, এখনও কি একটু ভালো ব্যবহার পেতে পারি না? ওর বুকে কি একটুও মায়া দয়া নেই বৌদি? পাশানি মেয়ে, আমার ভাগ্যেই এমন বউ। খুব তো সুজনকে শান্ত করেছিল বিথি সেদিন। একটা পজিটিভ ব্যাপারও আছে কিন্তু। পজিটিভ ব্যাপার? হ্যাঁ, পজিটিভ ব্যাপার। সোনাই রূপাইয়ের বাবা হিসেবে তাদের খরচ তোমারই দেওয়া উচিত। হয়তো মৌসুমি মেয়েদের জন্য নতুন বাবার টাকা নেওয়ার থেকে তোমাকে বলায় বেশি স্বচ্ছন্দ। যতই আদালতে তোমার সঙ্গে মেয়েদের দেখা না করতে দেওয়ার পক্ষে রায় মিলুক, অন্য কোনো এক আদালতে ঠিকই হয়ে আছে না তুমি সোনাই রূপাইয়ের বাবা, তাই না সুজন? শান্ত হয়েছিল সুজন, খুশিও। এই জন্যে তোমার সঙ্গে রোজ কথা বলতে ইচ্ছে করে বৌদি। আহা সুজন, একলা সুজনের কথার ভারটুকু নামিয়ে দেওয়া ছাড়া আর কী বা করতে পারে বিথি? বিয়ের পর শ্বশুরবাড়ি আসার আগে বাবা বলেছিলেন, একজন মানুষ আছে যাদের কাছে সবাই কথার ঝাঁপি খুলতে পারে, ভালো কথা মন্দ কথা সব রকম গোপন কথা। সেই বিশ্বাসের জায়গাটা সবাই নিতে পারে না। নতুন বাড়িতে গিয়ে তোমার সেই রকম হওয়া চাই। আর শ্বশুরমশাই বলেছিলেন, তোমার কাছে আমি সব বলে ফেলি মেজ বৌমা, তুমি যেন আমাকে দিয়ে সব বলিয়ে নাও। আলতো শ্বাস পড়ল এখন, কতটুকু আর ক্ষমতা। সোনাই রূপাই ভালো আছে মৌসুমি? ভালো আছে। তুমি কিন্তু আমার কথা জানতে চাইলে না মেজদি ভাই। তোমরা কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না না? অনেক কথা মুখে এলো, কিভাবে শুধু সুজনের জীবন নয় গোটা পরিবারটার শান্তি নষ্ট করে দিয়েছে মৌসুমি, সব মনে এলো। তবু চুপ করে রইল বিথি। কথায় কথা বাড়বে, আর কিছু না, অকারণ তিক্ততা। তার চেয়ে মৌসুমি কি বলে শোনা যাক। সোনাই রূপাইকে আমাদের আদর জানিও, আর বলো কেন ফোন করেছো। আসলে আমি একটা ফোনের অপেক্ষা করছিলাম। না না না, আমি বেশিক্ষণ আটকাবো না তোমায়। ফোনের অপেক্ষা করছিলে মেজদি ভাই? কার ফোন? তোমার দেওরের? টান টান স্নায়ু আবার। কি বলবে এবার মৌসুমি? আবার সেই পুরনো কুৎসা? কেন বিথিকে ফোন করে সুজন? কঠিন গলায় বলল, হ্যাঁ সুজনেরই ফোন। তুমি কি এই কথাটা জানতেই ফোন করেছো? রাগ করো না মেজদি ভাই, আসলে আসলে আজ সকালে একটা ব্যাপার হয়েছে, তাই। একটু চুপ করে রইল, তারপর বলল, আমি তোমার কাছে সুজনের খবর নিতে ফোন করিনি মেজদি ভাই। সুজনের ফোন আসে মেয়েদের কাছে, আমার সঙ্গেও 2-4টে কথা হয়। তোমরা সুজনকে যতই আড়াল করো, এই কথাটা তো মানবে মেজদি ভাই, যে বিয়ের 14 বছর পর কোনো মেয়ে শখ করে তার সংসার ভাসিয়ে দেয় না। সব দোষ কি আমার একলার হতে পারে? কেমন অন্যরকম গলায় বলল মৌসুমি। কিন্তু এসব কথাও থাক, আমি তোমার কাছে সুজনের নিন্দে আর করব না। অনেক কান্না, অনেক কষ্টের পথ চলার পর আমার জীবনের রাস্তা আমি ঠিক করেছি। ভালো লাগছে না বিথির, নতুন কায়দা ধরেছে মৌসুমি। বলতে ইচ্ছে হলো, নিজের রাস্তা ঠিক করা রাস্তাটার নাম কি 498? কী অপরাধ করেছিল সুজন আর সুজনের পরিবার যে তাদের এত অসম্মান লোকলজ্জা সইতে হলো? বিয়ের পর থেকে সুজনের পরিবার তো সুজনকে ছেড়েই দিয়েছিল মৌসুমির হাতে। কোনো দাবি জানায়নি, কোনো অধিকারের কথা বলেনি, বাড়ির বউ হিসেবে মৌসুমিকেও কোনো কর্তব্য করার কথা জানায়নি। বাবা চলে গেছেন অচিন পথে, তখনও আসেনি সুজন। মৌসুমিই আসতে দেয়নি, তাহলে কেন? নিজের সংসারটুকু তবু বাঁচাতে পারল না?
নিজেদের ইগোর লড়াই এত প্রবল হয়ে উঠল যে মেয়ে দুটোর মুখ চেয়েও মানিয়ে থাকা গেল না। যতই বলুক মৌসুমি আজ, সুজনকে চেনে সবাই, মানিয়ে চলায় তার কষ্টটার কথা কিছু কম ছিল না। এত আক্রোশ, সুজনের সমস্ত টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি সব নিয়েও সে আক্রোশ মেটেনি। কিন্তু মুখ ফুটে কিছুই বলল না বিথি। এখন আর এ সমস্ত কথা বলে লাভ নেই। যা হবার হয়েছে। সুজনের জন্য, মেয়ে দুটোর জন্য অসহায় কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নেই। এবার কথাটা বলে নি মেজদি ভাই, তোমারও তাড়া আছে। একটু থামলো মৌসুমি। আজ ভোরবেলা ওকে স্বপ্ন দেখলাম। খুব রোগা হয়ে গেছে মেজদি ভাই, খুব শুকনো মুখ। আমার জন্যেই সুজনের জীবনটা নষ্ট হয়ে গেল। একটু চুপ, তারপর আবার বলল, খুব মনে হয় আজকাল জানো। আমি জানি আমি ঠিক ডিসিশন নিয়েছি। রোজ রোজ কান্নার চেয়ে এই ভালো। এখন আমি খুব ভালো আছি। তবু তবু আজ স্বপ্নটা দেখলাম কেন মেজদি ভাই? খুব ভাবছি তখন থেকে। তারপর তোমার কথা মনে এলো। খুব ইচ্ছে হলো তোমার সঙ্গে একটু কথা বলি। তোমাকে একটা কথা বলি? বলবো মেজদি ভাই? আর মনে একটা গল্প মনে পড়ছিল বিথির। আপাতভাবে এই ঘটনার সঙ্গে কোনো মিল নেই যদিও, তবু মানুষের মন কখন যে কোন দিকে যায়। দুই বৌদ্ধ ভিক্ষু একদিন নদীর তীরে এসে দাঁড়িয়েছেন। উথাল পাথাল ঢেউ, পাড়াপাড়ির নৌকো নেই, সন্ধে হয়ে আসছে। এপারে ঘন জঙ্গল, রাতে থাকার উপায় নেই। দুজনে পরামর্শ করলেন সাঁতার দিয়ে নদী পার হয়ে যাবেন। এমন সময় একটি মেয়ে এসে দাঁড়ালো। ওপারের গ্রাম থেকে ফলমূল জোগাড়ে এসেছিল। কখন নৌকো চলে গেছে, সঙ্গী সাথীরা ফিরে গেছে, বুঝতে পারেনি। সাধু বাবারা যদি দয়া করে ওকে পার করিয়ে দেন। বৌদ্ধ ধর্মে নারী সম্পর্কে বিশেষ অনুশাসন আছে। ভিক্ষুরা একে অন্যের দিকে চাইলেন। মেয়েটিকে পার করাতে গেলে তাকে স্পর্শ করতে হয়। আবার শরণাগতকে উপেক্ষাই বা করেন কি করে? অনেকক্ষণ পরামর্শ হলো, অনেক চিন্তা করা হলো। তারপর একজন ভিক্ষু বললেন তিনি মেয়েটিকে পিঠে করে নিয়ে সাঁতার দিয়ে পার হয়ে যাবেন। অন্য ভিক্ষুটির তাতে প্রবল আপত্তি। তিনি প্রস্তাব দিলেন পার হয়ে গিয়ে ওপার থেকে কোনো গ্রামের মানুষ বা নৌকো পাঠিয়ে দিলেই হবে। এতে নারী দেহ স্পর্শ করার পাপ থেকে রক্ষা হবে। এদিকে দুজন মিলে সাঁতার দিয়ে চলে গেলে মেয়েটি একলা অরক্ষিত থাকবে। আবার একজন সাঁতার দিয়ে চলে গেলে একাকী ভিক্ষু একজন নারীর সঙ্গে থাকবে। কোনোটাই সম্ভব নয়। সন্ধে হয়ে আসছে, ওদিক থেকে ব্যবস্থা করাও সম্ভব হবে কিনা জানা নেই। শেষ পর্যন্ত প্রথম ভিক্ষুর প্রস্তাবই রইল। মেয়েটিকে পিঠে নিয়ে সাঁতার দিয়ে এপারে এসে ওঠা হলো। ভিক্ষুদের প্রণাম করে মেয়েটি গ্রামে ফিরে গেল। দুই ভিক্ষু নতুন পথে চলতে লাগলেন। পরদিন মঠে ঢোকার আগে প্রথম ভিক্ষুকে অন্যজন বললেন মঠে পৌঁছে তার অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এই পাপ খালনের জন্য প্রার্থনা করতে হবে। পাপের কথাটা প্রথম ভিক্ষু প্রথমে বুঝতেই পারলেন না। তখন দ্বিতীয় ভিক্ষু তাকে মেয়েটিকে স্পর্শ করার জন্য ধিক্কার জানিয়ে পিঠে করে সাঁতার দিয়ে আসার পাপের কথা মনে করিয়ে দিলেন। প্রথম হাসলেন, শান্ত নিরুদ্বেগ হাসি। তারপর বললেন শরণাগতকে রক্ষা করা আমার ধর্ম। তাকে বহন করে এনে আমি আমার কর্তব্য করেছি। পিঠ থেকে নামিয়ে দিয়েই আমি সেই কর্তব্য থেকে মুক্ত হয়েছি। কিন্তু তুমি যে তাকে এখনো বহন করে চলেছ। নারী নিয়ে আকর্ষণের ক্ষেত্রটা থেকে এখনো মুক্ত হয়নি মন? নাকি একটা অপরাধ বোধ রয়ে গেছে দ্বিতীয় ভিক্ষুর? বৃথা মানসিক দ্বন্দ্বে কর্তব্যে অবহেলা তো হয়েছেই। জোর গলায় নিজের পক্ষে সওয়াল করলেও তাই কি আজও সম্পর্কটা বহন করে চলেছে মৌসুমি? আপাত স্বাচ্ছন্দ্যে সব পাওনা আদায় করে নিয়ে মোকদ্দমায় জিতে গিয়েও কোথাও হার হয়েছে। আজও সেই সম্পর্কের তিক্ততায় ও বিষাক্ত। আর নিরুদ্বেগ অবহেলায় সব মনের মধ্যে থেকে দান করে ফেলে তাই আজ সুজন এমন মুক্ত। কোমল নমনীয় সম্পর্কে সুন্দর স্মৃতির গল্পগুলো করতে পারে অবলীলায়। বুকের মধ্যে টলটল করে উঠল বিথির। কি করলি রে মেয়ে? এত করেও মুক্তি হলো না তোর? নতুন রাস্তায় চলা শুরু করেও এত পিছু টান? মৃদু গলা ভেসে এলো আবার, মেজদি ভাই তুমি সব সময় ওর সঙ্গে থেকো,
আমি তো জানি সুজন কত একলা, আজ ওর কেউ নেই। তুমি অন্তত ওকে ছেড়ে যেও না কোনো দিন, প্লিজ মেজদি ভাই। ঝরঝর করে কাঁদছে মতলববাজ স্বার্থপর পাষাণী মেয়েটা। বলো মেজদি ভাই, ওকে একলা হয়ে যেতে দেবে না তুমি? ওর আর কেউ নেই, মনে রাখবে সব সময়। বলো মেজদি ভাই, প্লিজ প্লিজ মেজদি ভাই। বাবা বলতেন চন্দন গাছের কথা, আজ বিথি সেই চন্দন গাছটা চিনে ফেলল। সব মানুষের বুকের মধ্যেই কি লুকিয়ে থাকে চন্দন গাছ, যার অন্য নাম ভালোবাসা। আহারে, ঠিক যেমন সুজনের জন্যে আর সোনাই রূপাইয়ের জন্যে অসহায় কষ্ট হয়, ঠিক তেমন কষ্ট হচ্ছে আজ মৌসুমীর জন্যে। বোকা মেয়েটা, বড্ড বোকা। আর বিথি, বিথি যদি সময় মতো চন্দন গাছের ডালটা নাড়িয়ে দিতে পারতো। নমস্কার।